হুজুর বারবার একখান প্রশ্ন আমার মনের মধ্যে খোঁচা মারতাছে। কি প্রশ্ন? যদি ধমক না দেন তাহলে কইতে পারি। ঠিক আছে, ক। আপনার পোলা আপনারে না জানায় বিয়ে করণের লাগা যেই বইয়ের মুখ দেখবেন না বলে কসম কাটছিলেন, হঠাৎ সেই বইয়ের তোয়াজ খাতির করার জন্য এত উইঠা পইরা লাগলেন, কারণটা কি? কারণ তো একটা আছে। কি হেইডাই তো জানতে চাইতেছি। আমার বৌমা কার মায়া জানিস? আর মাইয়া একজন মুক্তিযোদ্ধা মায়া। কোন কি? হায় আল্লাহ, তাইলে তো এই মায়ের ছায়া আমার আন উচিত না, উল্টা আপনি তার খাতির তোয়াজ করার জন্য উঠা পড়ে লাগছেন। বিষয়টা বুঝা এখন তাইলেই তো। 71 সালে আমি কি করছি? 71 সালে আপনি দেশের মানুষের সাথে বেইমানি কইরা পাকিস্তানের লগে হাত মিলাইছি। রাগ করলেন হুজুর? আসলে বেবাক মানুষের মুখ থেকে শুনতে শুনতে আমার মুখ দিয়া আপনি তো হুজুর দেশ আর ইসলাম রক্ষার জন্য তা করে সহযোগিতা করছিলেন, তাই না? হ্যাঁ। আর তার এখন উল্টা আমারে কয় আমি নাকি একজন যুদ্ধাপরাধী, রাজাকার। আর অন আমারে দেখলে সামনাসামনি সালাম করে, আর পেছনে গেলে আপনার নামে পুষ্টা মারে, থুতু দেয়। হয়েছে। এখন গ্রামের মানুষজন যদি জানতে পারে আমি একজন মুক্তিযোদ্ধার বেয়াই, তাহলে উষ্টা থুতু কার কাকেই পড়বো? ওই মুক্তিযোদ্ধা কোগায়। তার মানে এখন আর রাজাকার আর মুক্তিযোদ্ধার মধ্যে কোনো ফারাক নাই। আমাদের উপাধি দুই রকম হলে কি হবে? আমরা পরস্পরের আত্মীয়, সম্পর্কে বেয়াই। যে বৌমা আমারে জাতে তুললো, হ্যাঁ, মুক্তিযোদ্ধাকে কাতারে দাঁড় করাইলো, তারা তুই পায়ে ঠেলতে পারি না। তুই কি কর? এইভাবে তো আমি ভাইবা দেখি নাই। তোর মাথায় ঘিলু থাকলে তো ভেবে দেখবি আমার নাম মতলব। মতলব ছাড়া কোনো কাম করি না। এই কি গান চালালে আমি? ভাইজানে তো দিল। ও আচ্ছা ঠিক আছে, শোনো, আমি যে সিডিগুলো দিয়েছি ওর মধ্যে থেকে একটা চালাও। কেন? এটাতে অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আমি নাই। জি। আমিন, ওই তোমার আপা যেটা দিয়েছে সেখান থেকে দাও। বাড়াবাড়ি, সবসময় বাড়াবাড়ি। বাংলা বাংলা কেন? হিন্দি উর্দু ভাষা না? এই এখন বাংলায় কথা বলতে হবে, বাংলা শুনতে হবে। আর কোনো ভাষা নেই? এই আরো ভাষা আছে নাকি? দেখি দাও তো, একটা স্মাইল দাও তো। কি ব্যাপার, ওরা তো এখনো আসতেছে না। পথে কোনো বিপদ আপদ হয় না তো? আমি ওই তো বোঝা এসে গেছে। চলো যাই। আম্মা, আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা আব্বা আম্মা? ভালো আছি বাবা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মাশাআল্লাহ, একেবারে ডানা কাটা পরির মতো। কার পোলার বউ দেখতে গো না? বৌমা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আপনার দাঁড়া করে রাখবে নাকি? তোলো, ঘরে তোলো। আমার সোনার টুকরো বৌমা রেখে আমি দাঁড়া করে রাখতে পারি? আসো আসো, ঘরে আসো। তুই রাখ। এই যা, ওগুলো নিয়ে আয়। আমাগো বৌমা এই গ্রামের সেরা বউ। আরে তার সামনে দাঁড়ানোর মতো এই গ্রামে একটা বউ নাই। আম্মা, কি হয়েছে? শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। ও হয়েছে কি, তুলি কিন্তু জানে না যে মুক্তিযুদ্ধের সময় আব্বা কোন পক্ষে আছিল। আমিও চাই না যে সে বিষয়টা জানুক। তোমরা একটু চেষ্টা করবা কোনো অবস্থাতেই যেন সে জানতে না পারে। আচ্ছা, আমরা তো আর কমু না, কিন্তু গ্রামের মানুষের মুখ তো আর বন্ধ করা যাবে না। আর গ্রামের মানুষ কি গায়ে পড়ে এই সমস্ত কথা বলতে চাইবে? আমার তো মনে হয় না বলবে বাবা। কিন্তু আমি তো ভাবে রাখছি বৌমাটা জানবো। আমি তারা ভাবছি তারে দিয়ে ছোট ছোট সভা করে তার মুখ দিয়েই কম। ভাই সাহেব, ৭১-এর মতো আবারও আজ ৪০ বছর পর সেইভাবে বিভেদের আগুনে হাওয়া দিয়ে তারা এই দেশটা আগুনে জ্বালিয়ে দিতে চায়, কিন্তু ওরা সফল হবে না। রাজাকার মুক্তিযোদ্ধার মধ্যে এখন তো কোনো ফারাক নাই।
রাজাকার মানে হলো গিয়া সাহায্যকারী। রাজনৈতিক ভুল বোঝাবুঝির কারণে 71 সালে একটা গন্ডগোল বাড়ছিল আর কি, সে তো কবে মিটে গেছে। এখন তো আমরা সবাই বাংলাদেশি। তুলি কোনো অবস্থাতেই সেটা বলবে না আব্বা, বরং যেই মুহূর্তে সে জানবে যে মুক্তিযুদ্ধের সময় আপনি বাংলাদেশের বিরোধিতা করেছেন, সেই মুহূর্ত থেকে তারে আর ওখানে আটকে রাখা যাবে না। আমি কি বলতেছি তুমি বুঝছো আম্মা? আমি কিন্তু ওর সামনে দাঁড়াতে পারবো না আম্মা। তাহলে তোমার বিয়াটা মাইনা নিয়ে আমার কি লাভ হইলো? হুজুর 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 কি রে, মনে হয় দৌড় দিয়ে আইলি? হ্যাঁ, পাগলে কুত্তা তাড়ান দিছে? না হুজুর, একটা খারাপ খবর হই নাই তারপর আইলাম। শুনলাম আরে তোর পাঠাচ্ছিস কে? কি খারাপ খবর শুনে আইলি ক? শুনলাম কারা নাকি আপনার বিরুদ্ধে এই গ্রামে তদন্ত করতে আইতাছে। আমার বিরুদ্ধে তদন্ত? হুম? কারা আমার বিরুদ্ধে? হ্যাঁ, কি জন্য তদন্ত? তাগর পুরো কথা আমি বুঝি নাই। স্বপনের দোকান থাইকা হুই নাইলাম। কোন স্বপন? শহীদ মুক্তিযোদ্ধা কেরামতুল্লার পোলা স্বপন তার চায়ের দোকানে বইসা মুক্তিযোদ্ধা মজিদা তাপস ককই করতেছিল আপনার বিরুদ্ধে কারা নাকি ঢাকার থেকে রাজাকারীর তদন্ত করতে আইতেছে। এত বছর পর আমার রাজাকারী তদন্ত করবো মানে? আমি যতটুকু শুনছি আপনারে ততটুকুই কইতেছি হুজুর। কবে আইব কিছু শুনলি? তা সঠিক করে কইতে পারুম না, তো 2-1 দিনের মধ্যে আইতে পারে। কারা আসতেছে বুঝতে পারছি। একদিন রফিক মেম্বার আমারে কইছিল যে আমরা যারা 71 সালের পাকিস্তানের পক্ষে কাম করছিলাম তাদের বিচার করার জন্য সরকার কি একটা আইন করতেছে। এখন তো দেখি মেম্বারের কথাই ঠিক, সামনে তো দেখি মহাবিপদ। এখন কি করবেন হুজুর? শেষ পর্যন্ত এত বছর পরে এসে কি ধরা খাইবেন? আরে না, কিছুই হইব না। একজন রাজাকার হইয়াও বারে বারে এই যেভাবে চেয়ারম্যান হয়েছি ঠিক সেইভাবে সকলের মুখ বন্ধ করে দেব। তদন্তকারী দল তদন্ত করতে আইব ঠিকই, কিন্তু কোনো প্রমাণ জোগাড় করতে পারবো না, খালি হাতে ফেরত যাইতে হইব। তুহিন, তোমাদের এখানে শহীদ মিনার বা মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নেই না মনে হয়। কেন? আমি যতদূর জানি মুক্তিযুদ্ধের সময় এখানে নাকি অনেক অত্যাচার হয়েছে। না না, হ্যাঁ হয়েছে, এই অঞ্চলে অত্যাচার হয়েছে, সেমনটা তো সারা দেশেই হয়েছে, কিন্তু আমাদের গ্রামে না তেমন কিছুই হয়নি। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ না থাকুক, কিন্তু স্কুলে ভাষা শহীদদের স্মরণে একটা মিনার তো থাকা উচিত। তা না হলে ভাষা আন্দোলন সম্পর্কে বাচ্চারা জানবে কি করে? তোমার মনে কখনো এই ব্যাপারে কোনো প্রশ্ন আসেনি? এসেছে, কিন্তু মনে হয় ওই স্কুলের ফান্ডটার নেই বোধ হয়, সেই কারণেই তৈরি করা হয়নি। তোমার বাবাই তো ইউনিয়নের চেয়ারম্যান, উনি তো একটা শহীদ মিনার তৈরি করে দিতে পারেন। দেখো তুলি, এদেশের মানুষ 3 বেলা 3 মুঠো খেতেই পায় না, সেখানে এই মুক্তিযুদ্ধের স্মৃতি, ভাষা আন্দোলনের স্মৃতি এসব নিয়ে ভাববার সময় কোথায়? তাছাড়া অকাজে টাকা পয়সা নষ্ট করার দরকারটা কি? তুহিন, একটা শিক্ষিত ছেলে হয়ে তুমি এটা কিভাবে বললে? ক্ষুধা, দারিদ্র্য এগুলো অন্য বিষয়। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এগুলো আমাদের প্রেরণা, অহংকার, আমাদের গৌরব। এই চেতনাবোধগুলো সবার মধ্যে, বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে জাগিয়ে তুলতে না পারলে এই ক্ষুধা, দারিদ্র্যকে আমরা জয় করতে পারবো না। আমাদের দেশ কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না। তুলি, এসব তর্কাতর্কি বাদ দাও না, চলো না অন্য কথা বলি। ও, এইসব গৌরবগুলো নিয়ে কথা বলা তোমার কাছে তর্কাতর্কি মনে হচ্ছে? আরে না না, তা না, আসলে বিষয়টা কি দেখো, ওই সময়ের তাপস, চেয়ারম্যান কিন্তু চাইবো ভয় ভীতি দেখাইয়া তদন্তকারী দলের সামনে কেউ যেন তার সম্পর্কে মুখ না খুলতে পারে। কিন্তু আমাদের তো হাত পা গোটায় বসে থাকলে চলবো না। মুক্তিযুদ্ধের মতলব
যে সমস্ত পরিবারের মা বোনদের সম্মান নষ্ট করছে, যাদের সম্পদ লুট করছে, যাদের পাক বাহিনীরা দিয়ে হত্যা করাইছে, তাদের প্রত্যেকের বাড়ি যাই আমাদের বুঝাইতে হইব, সাহস যোগাইতে হইব। ঠিকই বলছেন চাচা, সবাইরে বুঝাইতে হইব যে আমরা যদি সঠিকভাবে তথ্য প্রমাণ ওই তদন্তকারী দলের কাছে তুইলা দিতে পারি, তাইলেই নয় মতলব চেয়ারম্যানরে কাঠ গড়ায় দাঁড় করাইতে পারবো। আজ কি আর কাল কি, অপরাধ অপরাধী, এ তো চুরি ডাকাতি না যে 2 দিন পরে ভুইলা যামু মাফ কইরা দিমু। চেয়ারম্যানের টইতাছে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, মহা অপরাধ। হ, তুই ঠিকই কইছস। এইটা যদি আমরা করতে পারি, বাঙালি জাতি হিসাবে চরম একটা লজ্জার হাত থেকে আমরা মুক্তি পাইতাম। তোর বাবার মতো 71-এ যারা জীবন দিছিল তাদের আত্মাও শান্তি পাইতো। কি কষ্ট তাপস? হ্যাঁ, চাচা আজ শিক্ষায় এই বিষয়ে সবাইকে জানাইতে হইব। হুজুর, মুক্তিযোদ্ধা মসজিদ আর তাপস তো আপনার বিরুদ্ধে উঠে পড়ে লাগছে। এরা তো সকলে হাওয়া দিতেছে। আসল সত্যটা যদি ঢাকার মানুষের কয়ে দেয়, তাইলে তো আপনার নিশ্চিত শাস্তি। শোন, আমার নাম মতলব। এই মতলব বাজিতে আমার সঙ্গে ওরা পারে উঠবো না। মানুষের মুখ কি করে বন্ধ করতে হয় সেটা আমি ভালো করে জানি। হ্যাঁ, ঠিক কইছেন হুজুর। মানুষের মনের ঘরে সুরসুরি দিয়া কিভাবে তাকে হাত করতে হয় সেইটা আপনি ভালো করে জানেন। এক কথায় যাদের কয় মহামন্ড। আমি তো জানি কবে কারে কি করছি। তার মধ্যে 2-3 জন তো গ্রাম ছাড়ে গেছে গা, আর বাকি যে কজন আছে হুমকি ধামকি দিলেই বন্ধ হয়ে যাবে। তারপরে যদি কেউ তাফালিং করে, টেহা দিয়া মুখ বন্ধ করে দেবে। কার মুখ টাকাতে বন্ধ করবেন বাবা? না না, ওই কইতেছিলাম কি সরকারি অফিসারগো কথা। হ্যাঁ, এগো টাকা না দিলে এরা এই বাজেটের টাকা ছাড় করতে গরিবসি করে। সেই জন্য ইউনিয়নের উন্নয়নের স্বার্থে এগো টাকা দিয়ে মুখ বন্ধ করতে হয়, মানে দরকার হইলে আর কি। তাই বলে ইউনিয়নের ডেভেলপমেন্টের কাজ তো আমি বন্ধ রাখতে পারব না। হরিপদ, হরিপদ, বাইরে আও। চেয়ারম্যান স্যার, আপনি আমার বাড়িতে কারো দিয়া আমার খবর পাঠাইতেন, আপনার সাথে যাইয়া আমি দেখা করতাম। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। জরুরি কথা? কোন, কি করতে চান? শুনলাম ঢাকা থেকে কারা নাকি তদন্ত করতে আসতেছে। এটা তো তুমি শুনছো। আর এও শুনলাম তোমরা নাকি আমার বিরুদ্ধে তাদের কাছে সাক্ষী দিবা। এই কথা আপনারে কেডাই কইছে চেয়ারম্যান স্যার? কেটা কইছে তোমার না শুনলে চলবো? কথাটা সত্যি কিনা তাই কও। না, মানে কথা হইতেছে কি, আর তোমার কইতে না, আমি কই তুমি শুনো। 71 সালে গন্ডগোলের বছর আমার কি রূপ ছিল সেটা তো তোমরা দেখছো। আমি চাই না সেই রূপ আবার তোমরা রাখো। কথাটা মনে রেখো। তুমি যদি তোমার ভালো চাও তাইলে সব পাগলামি জায়গায় ফেলা দাও, তাতে তোমার ভালো হইব। না চেয়ারম্যান স্যার, এক জীবনে অনেক কিছু হারাইছি। বাবা হারাইছি, বড় ভাই আর বোনরে হারাইছি। এই বয়সে আমি আর কিছু হারাইতে চাই না। আপনি নিশ্চিত থাকেন, আপনার বিরুদ্ধে কোথাও কিছুই আমি বলুম না। বৌমা, তুমি কোনখানে যাইতেছো? জি মা, ভাবছি একটু বাইরে থেকে ঘুরে আসবো। না, আজকে কোনখানে না গেলে হয় না। কেন মা, কোনো সমস্যা? না, সমস্যা না। তুমি বাড়িতে এলে, তোমার সাথে তো এখন পর্যন্ত ঠিক মতো কথাই কওয়া হয় নাই। তাই ভাবতেছিলাম আজকে বউ শাশুড়ি মিলা গল্প গুজব করুম। ঠিক আছে। ইস, এত বড় একটা সুযোগ হাতে পাইয়াও আমরা মতলব রাজাকারের কিছু করতে পারলাম না। কেউ মুখ খুললো না। মতলব চেয়ারম্যান শুধু ভয়ই দেখায় নাই, টাকাও দিছে শুনছি। তাই বইলা টাকার কাছে, ভয়ের কাছে নিজের কষ্ট, ক্ষোভ, জ্বালা এই সব কিছু বিসর্জন দিতে হইব। এইটা তো জাতির জন্য একটা লজ্জা, একটা অপমান। লজ্জা অপমান বাঙালি থাকলে তো এক এক সময় এক এক জাতি দেশে আসছে, আর আমরা বাঙালিরা
মাথা নত করে তাকে গোলামি করছি। একবার যদি মাথা উঁচু করে দাঁড়ায় তো 10 বার মাথা নত করি। লজ্জা বোধ, অপমান বোধ, আর এইগুলা থাকলে তো ওই মতলব রাজাকার এই গ্রামের চেয়ারম্যানই হতে পারতো না। এইরকম হইব জানলে 71 সালে জীবনের মায়া ত্যাগ কইরা কখনো যুদ্ধে যাইতাম না। আমরা 9 মাসে স্বাধীনতা পেয়ে গেছি তো, হের লেগে আমরা স্বাধীনতার মর্মটা ঠিক বুঝতে পারি না। আপা, 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 কি ব্যাপার আমিন? আপা, একটা কথা আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, কিন্তু কথাটা বলা ঠিক হবে কি না আর আপনি কিভাবে নেবেন বুঝতে পারতেছি না। তাহলে বলার দরকার নেই। না মানে আপা, আপনি তো একজন মুক্তিযোদ্ধার মেয়ে, তাই না? কোনো সন্দেহ আছে? না না, কিন্তু মহা মুশকিল। কিন্তু কি? আচ্ছা আপা, জানেন আপনার শ্বশুর যে একজন রাজাকার ছিলেন? কি বলতে চাচ্ছ তুমি? আবার আমি ঠিকই বলতেছি। গ্রামের এক চায়ের দোকানে আমি চা খাইতে খেতে সব শুনছি আপনার শ্বশুর নাকি। কি ব্যাপার খুলে বলো তো। কি হলো? তুমিও কি ভয় পাচ্ছ নাকি? আপা, আমি যা শুনছি আমি সেটাই বলতেছি। কিছু লোক নাকি আপনার শ্বশুরের বিরুদ্ধে তদন্ত করতে আসছিল এবং তারা ফিরে গেছে। আপনার শ্বশুরের ভয় নাকি কেউ কোনো মুখ খুলে নেই। কি বলো? তাহলে কি এই জন্য কি আজ আমাকে ঘরে আটকানো হয়েছে? আমি, তুমি যাও তো, আমি তোমার সাথে পরে কথা বলবো। যুদ্ধাপরাধী তদন্ত দল এসেছিল নাকি এখানে? হে আল্লাহ, এ আমি কি করেছি? একজন মুক্তিযোদ্ধার মেয়ে হয়ে তুহিন আমার কাছে এই বিষয়টা কেন লুকালো? এটা প্রতারণা না? ওর বাবা যে রাজাকার, এ কথা আমার কাছে কেন লুকালো? আমি এক্ষুনি ওর কাছে এর জবাব চাইব। তোমার ঢাকার কাজ কাম কেমন চলতেছে আব্বা? জি, আপনার দোয়ায় সবকিছু ভালোই চলতেছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কিছু বলবা বৌমা? না, এখনই না। এখনই কিছু জানতে চাওয়াটা ঠিক হবে না। কি হলো তুলি? তুমি আব্বার কথা জবাব দিলে না যে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কই, কেমন দেখাচ্ছে? তোমাকে তো একটু উত্তেজিত মনে হইতেছে বৌমা। না বাবা, তেমন কিছু না, কিছু না। আপা, উনি হচ্ছেন মুক্তিযোদ্ধা মজিদ আর উনি হচ্ছেন মুক্তিযোদ্ধা তাপস। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা জরুরি বিষয়ে কথা বলার জন্য এখানে এসেছি। কি কথা? আপনারা নিশ্চয়ই শুনেছেন আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে। এই পরিচয়টা না দিলেই খুশি হই। তাতে যে মুক্তিযোদ্ধাদের সম্মান থাকে না। শোনেন, আমাকে তুমি করে বলবেন। বলতে পারলে তো ভালোই লাগতো, কিন্তু যে বাড়ির বউ আপনি, সাহস করে বলি কিভাবে? আমাকে তুমি করে বলেন। বলছিলাম মুক্তিযুদ্ধ হওয়া যায় না, যাইবও না, কিন্তু রাজাকার হওয়া খুব সহজ। যখন তখন রাজাকার হওয়া যায়। বুঝলাম না চাচা। যেমন তুমি মুক্তিযুদ্ধের মেয়ে হইয়াও। আমার এখানে কোনো দোষ নেই। এই গ্রামে আসার আগ পর্যন্ত আমি জানতামই না তুহিনের বাবা একজন রাজাকার। তুহিন আমার কাছে পুরো ব্যাপারটা গোপন করে গেছে। জানলে নিশ্চয়ই আমি। তাই তো কই, তুমি একজন মুক্তিযোদ্ধার মায়া হইয়া কি কইরা পাল্লাই এমন কাজটা করতে? করেই যখন ফেলেছি
সেজন্য আমি প্রায়শ্চিত্ত করতে চাই। আমি আপনাদেরকে সাহায্য করতে চাই। ঠিক আছে মা, কও কি করতে হইব আমাকে? আমার শ্বশুরের ভয়ে তদন্ত কমিটির সামনে যারা মুখ খুলতে রাজি হয়নি, আমি তাদের মুখ খোলাতে চাই। আমার শ্বশুরের সমস্ত কীর্তি, তথ্য প্রমাণ সহ আমি মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের কাছে তুলে দিতে চাই। তুমি কি কইতাছো? বুঝা কইতাছো তো? জি, আপনারা শুধু আমাকে মানুষগুলোকে চিনিয়ে দেবেন, তারপর ওদের কাছ থেকে কিভাবে কথা আদায় করতে হয় সেটা আমি দেখব। আপনারা আমাকে কথা দেন, আমাকে সাহায্য করবেন। হ্যাঁ ঠিক আছে মা, কথা দিলাম, জীবন দেওয়া হইলেও তোমরা আমরা সাহায্য করব। ঠিক আছে, কিন্তু যা করতে হবে গোপনে। আমরা এই 5 জনের বাইরে যেন কেউ কিছু জানতে না পারে, বুঝতে না পারে। না না, কেউ কেউ জানবো না, কেউ জানবো না। ঠিক আছে। আমার ধারণা হুজুর, ৭১-এ দেশ স্বাধীনের পর আপনার মুখের অবস্থাটা যেমন হয়েছিল, তদন্তকারী দল ব্যর্থ হয়ে ফিরত যাওনে গ্রামের মুক্তিযুদ্ধ কয়ডার মুখের অবস্থা তাই হয়েছে। আমি ভাবতেছি অন্য কথা। এখন সময় হয়েছে ওই মসজিদ আর তাপস্যার একটা শিক্ষা দাও। এই দুটোর বড় বার বাড়ছে। এখনই যদি এই দুটারে উচিত শিক্ষা না দেওয়া যায়, ভবিষ্যতে এরা আমাকে পিছনে লাগবে। কত বড় সাহস! হ্যাঁ, গ্রামের মানুষের ঘরে ঘরে গিয়ে কয় আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া না। হ্যাঁ, মুখ বোঝা থাকো না হরিপদ, জীবনের সুযোগ বারবার আসে না। ভয় না কইরা বুক ফুলে সত্য কথা কও। হরিপদ, আর কার জন্য না হোক, তোর বাবার জন্য, তোর ভাই আর বোনের জন্য সত্য কথা রাখো। ওই মতলবরা জায়গায় শাস্তি না হলে তাদের আত্মা কোনোদিনও শান্তি পাইব না। আমি তার পুত্রবধূ হয়ে যদি তার বিরুদ্ধে দাঁড়াতে পারি, আপনি তার অত্যাচারের শিকার হয়েও কেন তার বিরুদ্ধে বলতে পারবেন না? ৭১ সালে কি হয়েছিল আমাকে সব খুলে বলুন তো কাকা। আর মুখ বোঝা থাকো না হরিপদ, সত্যটা প্রতিষ্ঠিত করো। হ্যাঁ কমু, যেটা সত্য আমি সেইটাই কমু। আর আমি মতলব রাজাকারের ভয় পাই না। তুমি সত্য কথা কইছো তাপস কাকা। মতলব রাজাকারের শাস্তি না হইলে আমার বাবা দাদা দিদির আত্মা কোনোদিন শান্তি পাইব না। স্বর্গ থেকে ওরা আমারে কোনো দিন ক্ষমা করব না। আপনি নির্ভয়ে বলুন, দেশে আইন আছে, আদালত আছে। আইন আদালত আপনাকে প্রোটেকশন দেবে। আপনি বুক ফুলিয়ে সব কথা বলুন তো। সেদিন আসছিল বৈশাখ মাসের 17 তারিখ। আমার বয়স তখন 8 বছর। রাতে খাইয়া দাইয়া সবাই বিছনায় ঘুমাইয়া পড়ছিলাম। হঠাৎ শুনি আমি আমি কেডায় খুলে দেখো। এত রাত্রি আবার কেডা এলো? আপনি এত রাত্রি? আবার আইতার দিন দেশের এই অবস্থায় তোমার মতো ঘুমাকে? হ্যাঁ, ঘরের মধ্যে আরাম করে শুয়ে থাকলে চলবো? আমার কি করতে হইব? তোমার বড় বলাই কই? বাবাই মনে হয় কিছু সন্দেহ করছিল। আমার এখনো মনে আছে, কান্না কান্না গলায় খালি কইতাছিল, হ্যারে কেন দরকার, পোলা আমার কোনো কিছুর মধ্যে নাই। এরই মধ্যে দাদাই ঘর থেকে বাইর হইয়া আইসা দরজার কাছন যেই দেখছে মতলব আর তার বাহিনীরে,
দেখাই ভয়ে দৌড় দিতে গেছিল। এই এই পালাস কে? এই ধর। কি কিছু করে নাই তো পালায় কে? হ্যাঁ, এখন চলো আর্মি ক্যাম্পে। মেজর সাহেবকে কইবা এই গ্রামে কেটায় কেটায় মুক্তি বাহিনীতে গেছে, কেটায় কেটায় মুক্তি বাহিনীকে সাহায্য করে, আর্মির খবর প্রচার করে। চল। এই খাড়া, তোমাকে দুজন তো গেলে চলবো না। বাড়ির উপরে মেহমান আইছে, তাকে একটু ফুর্তি ব্যবস্থা না করলে মাইন্ড করবো না। কি কোন আপনি আপনি জানেন না ওইখানে গেলে আমাদের সর্বনাশ হইয়া যাবে। আমাদের লইছেন লস। চুপ! ওই লে, তাকে নিয়ে একটা বাজে কথা বলবি না, তারা ফেরেস্তা। চল, আয়, এদিকে আয়। ওই, এদিকে আয়। এদিকে আয়। এদিকে আয়। ওই, চল। চল। আমার 13 বছরের গুন্ডারে যখন মতলব তৈরা লইয়া যায়, দরজায় আমার মা আমারে বুকে জড়াইয়া দইরা সেদিন যে কি কান্দন কাঁদলো। কাঁদবেন না কাকা। স্বাধীনতার এত বছর পরও তাদের শাস্তি দাবিতে আমরা সবাই যদি আরেকবার গর্জে উঠতে পারি, তাদের কুকীর্তিগুলো আদালতের সামনে তুলে ধরতে পারি, তাহলে এই রাজাকার আল বদর আল শামস এদের বিচার এই বাংলার মাটিতেই হবে। হুজুর হুজুর হুজুর, ওইদিকে তো আপনার চরম সর্বনাশ হয়ে যাইতেছে। দুধ কলা দিয়ে বরণ করে শেষ পর্যন্ত একটা কালনাগিরিরে ঘরে জায়গা দিছেন। কি কইতেছিস তুই? তোর কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। কি হয়েছে খুলে ক। আপনার বৌমা মানে তুইন ভাইয়ের বউ কোন জায়গায় কি করে বেড়াইতেছে খোঁজ রাখেন। আমার বৌমা কোন জায়গায় ঠিক করে বেড়াইতেছে মানে? আপনার গলায় ফাঁসির দড়ি ঝুলানোর ব্যবস্থা করতেছে। আরেকটা কাছে আছে না? এই তোরে আমি কইছি ঘটনা কি ঘটছে সেটা ভালো করে খুলে কবি। হুজুর, তদন্তকারী দল গ্রামে এসে যা করতে পারে নাই সে তাই করতেছে। সে গোপনে গোপনে আপনার বিরুদ্ধে সকল তথ্য প্রমাণ জোগাড় করতেছে। কি কইলি? তুই এসব জানলি কেমন? আমি কিছুই দেখি নাই হুজুর, আমার পোলার তুমি সব শুনছি। সব হইনা মনে হইল হইতে পারে, তাই আপনার কাছে কইতে এলাম। ভুল হইলে তাহলে আমার পেটের চা আমার গিলা খাইতেছে। তুহিন, এই তুহিন, আব্বা, এদিকে আয়। আসি আব্বা। আব্বা ডাকতেছেন কেন? তোর বউ কই? ও তো ড্রাইভারই নিয়ে গ্রাম ঘুরে দেখতে পেরেছে। ও গ্রাম ঘুরে আমার গলায় ফাঁসির দড়ি ওঠে সেই ব্যবস্থা করতেছে। আপনি এসব কি বলতেছেন? সে আপনার পোলার বউ, সে কেন চাইবা আপনার গলায় ফাঁসির দড়ি পড়ুক? কারণ সে একজন মুক্তিযোদ্ধার মায়া। আমার পোলার কাছে তার বাপের সম্মান না থাকতে পারে, ওই মুক্তিযোদ্ধার মায়ার আছে। ঢাকা থেকে আসা তদন্তকারী দল যা পারে নাই, সে আমার বিরুদ্ধে গোপনে তাই করতেছে। আব্বা, আপনার কথার মাথা মূলত আমি কিছুই বুঝতে পারতেছি না। তোর বউ মুক্তিযোদ্ধাদের সঙ্গে হাত মিলাইয়া ৭১ আমার বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতেছে, তারপর সেগুলা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের হাতে তুলে দেওয়া আছে। তুমি মা এটা কেমনে সামাল দিবা? আমি তো আমি যে পারবো সেটা তো আমি নিজেও জানি না। তবে আমি যেটা করছি আমার স্বামী শ্বশুরের কাছে গোপন থাকবে না
তা আমি জানি। আর তারা জেনে গেলে যেভাবেই হোক আমার সংগ্রহ করা এই তথ্য প্রমাণগুলো নিয়ে নিতে চাইবে, এটা আমি নিশ্চিত। তাহলে চাচা, তীরে এসে তরি ডুবালে তো চলবে না, তাই না? মোটেই না। দাঁড়াও। এতক্ষণ কোথায় ছিলে? তোমাদের এখানে যে ভাঙাচোরা জমিদার বাড়িটা আছে না, ওটা দেখতে গিয়েছিলাম। জমিদার বাড়ি দেখতে গেছিলাম না, আমার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করতে গেছিলাম। ছি ছি, এইসব আপনি কেন বলছেন বাবা? বাবার কথা তুমি কিছু বুঝতে পারছো না? এই, তুমি নাকি সারা গ্রাম ঘুরে ৭১-এ বাবার বিরুদ্ধে কি সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে বেড়াচ্ছ? আশ্চর্য, কিসের প্রমাণ? আপনারা কি বলছেন? আরে কথাটা সত্য কিনা সেটা আগে কও। কি হলো? কথা জবাব দিচ্ছ না কেন? চুপ করে আছো কেন? আচ্ছা, সবার সব কথার অর্থ যখন আমার জানা নেই, তখন আমি জবাব দিব কি করে? আর তাছাড়া তোমরা তো আমাকে এই বিষয়ে আগে কিছুই বলোনি। তবে আমাকে বাধ্য করো না প্লিজ। তুমি আমার স্ত্রী হয়ে আমার বাবার হাতে হাত করা পড়ে দিতে চাও? আর এসব করার জন্য তোমাকে আমি গ্রামে নিয়ে আসছি। শোনো মায়া, দেশাত্মবোধ দেখাও। এখন এগুলার কোনো মূল্য নাই। ছাগলের ৩ নম্বর বাচ্চার মতো লাফালাফি করা আমাকে বিচার করবা। এখন এই দেশে আমাকে বিচার করার ক্ষমতা তোমাকে নাই। আর সেটা করতে গেলে এই দেশটা দোজকখানায় পরিণত হইবে। তাই মানে? ছাগলের বাচ্চা, আরে তোমরা তো সেই দেশের মানুষ যারা আমাদের সংসদে বসাইতে পারো। আর আমাদের পাশে যে কেউ নাই এটা কেমন করে বুঝলা? শুধু এই দেশে না, আমাকে রক্ষা করার জন্য বিদেশেও লোক আছে, আমাকে টাকা আছে, ব্যাংক আছে, বিমা আছে। আর কি জানার চাও? তুমি ক্যামেরাটা আমাকে দাও তুলি। না, ক্যামেরা দিয়ে কি করবে? আমি তাও বলছি। কিছু পাইলি? কাগরে নিয়ে তোর বউ ভোট পাকাইলো? না আব্বা, ওইসব তো কিছুই নাই। তাহলে সব তো ওই জমিদার বাড়ির ছবি। তাহলে এক কাম কর, তোর বউ নিয়ে ঘরে আটকা রাখ। ৭১ তো দেখে নাই, এইবার আরেকবার দেখবো, তাই ভিডিওতে না বাস্তবে। সোনার বাংলা পড়ো না, সোনার বাংলা পড়ো। আয় আয়। আব্বাস, ফকুরের খবর দে। তাপস আর মসজিদের আজকে রাত্রের মধ্যে সাইজ করা লাগবে। আর ওই শহীদ মুক্তিযোদ্ধার পোলা আছে না, স্বপন, ওর দোকানটা। তুমি ওইগুলো নিতে ভুলে নাই তো? নিছো? বাহ, এইটা কি কথা কও? ঢাকা যাইতেছি কি বেড়ানোর কামে? নিছি, আছে আমার কাছে। চলো। হুক্কু, তাপসে বাড়িতে পাইলাম না, মসজিদও বাড়িতে নাই। শালারা গেল কই? তাই তো। আয় আয়।
তুমি যদি সত্যি সত্যি ওদের কোনো কথাবার্তা রেকর্ড করে থাকো, তাহলে কিন্তু তুলি তুলি তুমি কি সমস্ত পাগলামি করছো? তুমি আমার স্ত্রী হয়ে আমার বাবার বিরুদ্ধে তুমি দাঁড়াতে পারো না। আমি তোমার বাবার বিরুদ্ধে নয়, একজন রাজাকার যুদ্ধাপরাধীর বিরুদ্ধে দাঁড়িয়েছি। তবুও তো সে আমার বাবা নাকি? তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তুমি যদি আমাকে স্বামী হিসেবে মানো, তাহলে আমার বাবার বিরুদ্ধে তুমি যেতে পারো তুলি, বলো পারো? স্বামী আগে ছিলে, এখন আর নেই। এসব কি পাগলের মতো কথা বলছো? তুমি ভুলে যেও না, অমন একটা মানুষের কীর্তি ঢাকার জন্য তুমি আমাকে চর মেরেছ। একটা অপরাধীর অপকীর্তি আড়াল করার জন্য তুমি আমার সাথে চিট করেছো। আমি তোমার সাথে চিট করেছি? তোমার বাবা যে একজন স্বীকৃত রাজাকার, এই কথাটা তুমি আমার কাছে লুকাওনি। তুমি কি করে ভেবেছিলে যে তুমি একজন রাজাকারের ছেলে? এটা জানার পরও আমি তোমার সাথে সব সম্পর্ক মেনে নেব? বাবা মার পরিচয় কখনো স্বামী স্ত্রীর সম্পর্কের অন্তরায় হতে পারে না। আমার বাবা কবে কি করেছেন সেটার শাস্তি তুমি এখন আমাকে দেবে? তুমি সেটা করতে পারো না তুলি। তুমি কিন্তু এক প্রকার স্বীকার করেই নিলে যে তোমার বাবা ৭১ সালে কিছু একটা করেছিলেন যার শাস্তি তুমি পেতে পারো না। তাহলে তুমি তাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছো কেন? কেন তুমি নিজের মুখে সবকিছু সবাইকে জানাচ্ছ না? তুহিন, একটা কথা জেনে রাখো, অন্যায় করা আর অন্যায়কে মেনে নেওয়া একই রকমের অপরাধ। সব সন্তানেরই উচিত তার পিতামাতার সম্মান রক্ষা করা। আমিও তাই করেছি। বাহ, তাহলে এই দেশের মানুষ যাদের বিরুদ্ধে তোমার বাবা হত্যা, লুণ্ঠন, ভূমি থেকে উচ্ছেদ করেছিল, তাদের কি কোনো সম্মান নেই? ছিল না? কি জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী ও জন্মভূমি স্বর্গের চাইতেও শ্রেষ্ঠ। এই কথাটা জানার পরেও যে মানুষটা তার মাতৃভূমির বিরুদ্ধে দাঁড়াতে পারে, ৩০ লক্ষ নরনারীর জীবন কেড়ে নিতে পারে, মা বোনের ইজ্জত লুটতে পারে, একটা শিক্ষিত ছেলে হয়ে কি করে তুমি তার পক্ষ নিতে পারো? হোক না সে তোমার বাবা, তারপরও তার সবচাইতে বড় পরিচয় সে একজন যুদ্ধাপরাধী, একজন মানবতা বিরোধী মানুষ। আমি সবই বুঝি তুলি, কিন্তু থুথু ওপর দিকে মারলে তো নিজের গায়ে এসে পড়ে নাকি? যুদ্ধাপরাধী বাবাকে বাঁচানোর চেষ্টা করে তোমার সম্মান মনে হয় বাড়বে? মানুষ তোমার দিকে ঘৃণা থুতু ছুড়ে দিবে। মানুষের ঘৃণার হাত থেকে তুমি বাঁচতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি চাও বলো তো? তুমি কি চাও? স্বামী, সুখ, সংসার, টাকা, নাকি নাকি বাড়াবাতে চাই? আমি চাই তুমি তোমার বাবার কৃতকর্মকে ঘৃণা করো, তুমিও তার অন্যায়ের শাস্তি চাও। তো আমি তো তার ছেলে, আমি তো তার ছেলে, আমি ছেলে হয়ে তুমি আপনি এত চিন্তা করেন না তো, সে কিছুই করতে পারবে না। সে আমিও জানি। আর যদি সে চেষ্টা করে, তাহলে ৭১ সালে যেমন মানুষ কচু কাটা কাটছি, দরকার হলে তোমার পোলার বউরে সেরকম কচু কাটা কাইটা নদী পানিতে ভাসা দেব। আর মুখে মুখে শোনা কথা তদন্তকারী দলের কোনো কামে আইব না। আচ্ছা, তারে যে আমরা জোর করে ঘরে আটকায় রাখছি, গ্রামের লোক যদি জানতে পারে? গ্রামের লোক টাকার গন্ধ শুনলে সব চুপ। তাদের চোখের সামনে সবকিছু ঘটে যাবে। আমার কথা মনে করলে চোখে কিছু দেখব না।
খারাপ করবেন না স্বপনদা। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। বাবাদের অসম্পূর্ণ যুদ্ধ আমাদেরকে শেষ করতে হবে। তাতে হয়তো আমাকে, আপনাকে আর অনেক কিছু হারাতে হবে। তবু আমাদের হাল ছেড়ে দিলে চলবে না। এবারে যুদ্ধে আমাদেরকে জিততে হবেই, না হলে হয়তো শুধু আমার সংসার কিংবা আপনার দোকান না, আমাদের এই পুরো দেশটাই হয়তো একদিন তাদের বিষের আগুনে দাউ দাউ করে জ্বলে উঠবে। ঠিকই কইছেন তুলিয়াপা, আমগো হাল ছাইড়া দিলে চলবো না। আমাকে আরো সজাগ হওয়ান লাগবো, জিততে আমাদের হইবই। তাহলে তুমি তাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছো কেন? কেন তুমি নিজের মুখে সবকিছু সবাইকে জানাচ্ছ না? অন্যায় করা আর অন্যায়কে মেনে নেওয়া একই রকমের অপরাধ।